তানজিল জনের অ্যাক্টিভিটিসগুলো মানুষ পছন্দ করে দেখতে, একটু ডিফারেন্ট হয় সবার থেকে, তো এই জন্য হয়তো বা পছন্দ করে মানুষ। কেউ সমালোচনা করে, কেউ অনেক বেশি পছন্দ করে, কেউ একটু কম পছন্দ করে। আজকে আমার সোশ্যাল মিডিয়াতে আমরা কথা বলছি ফ্যাশন কোরিওগ্রাফার এবং স্টাইলিশ ডিজাইনার। অলরেডি বলেছি যে ভাইরাল এবং জনপ্রিয়। কেন জনপ্রিয় সেই ব্যাখ্যাও কিন্তু এরই মধ্যে তানজিল জনি দিয়ে দিয়েছে, তাই না? তানজিল জনি ফ্যাশন ডিজাইনার বা ফ্যাশন কোরিওগ্রাফার হওয়ার শুরুটা তো ফ্যাশন শো করতে করতে নাকি? হ্যাঁ, আজরার সাথে কাজ শুরু হয়েছিল। মাই স্টার্টিং আজরাপুর সাথে ছিল। এরপরে এসে নিজের মতো করে দাঁড় করানো। আমার বেসিকলি আইডল ছিল আজরাপু। মানে সবাই তো চেষ্টা করতো যে আজরাপুকেই তো সবাই ফলো করতো প্রথম থেকে, যে উনি তো মানে আমি বলতাম যে হেড অফ ইন্ডাস্ট্রি। তো আমার একটা ড্রিম প্রজেক্ট ছিল যে আজরাপুর সাথে আমি যদি কাজ স্টার্ট করি ইন্ডাস্ট্রিতে তাহলে আজরাপুর সাথেই করবো। অ্যান্ড স্টার্টিংটা আজরাপুর সাথে ছিল। আমি দু একটা কাজ করেছি আজরাপুর সাথে, বেশ কিছু কাজ করেছি। তারপর আমি নিজে নিজে স্টাইলিংটা মানে প্রথম তো শিখতে হয়, তাই না? তো স্টাইলিংটা, ফ্যাশন কোরিওগ্রাফি, র্যাম্পের যে শোগুলো সেগুলো কন্টিনিউ করেছি। দেন বিজনেস ইন্টার করা। এবং ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছেন? হ্যাঁ, আমি শান্তমরিয়ামে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছি। এখন এসে কাজ করছেন সব সেলিব্রিটিদের সাথে এবং নিউ নিউ লুক নিয়ে কাজ করেন। আপনি বলেছেন যে আলোচনা সমালোচনা হয়, সমালোচনা যারা করে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? দেখুন, সমালোচনা না করলে কিন্তু একটা কাজের ফ্লোয়িংটা আমরা বুঝতে পারি না। আমরা কাজের মধ্যে ভুল ত্রুটি এগুলো বুঝতে পারি না। তো সমালোচনাটা খুবই ইম্পর্টেন্ট আমার ক্ষেত্রে। মানে আমি বাদ বাকি মানুষের কথা জানি না। আর আমার মনে হয় যে আমি যতগুলো কাজ করেছি আজ পর্যন্ত, শুধু সেলিব্রিটিদের নিয়ে যে করেছি সেটা নয়, বা ভাইরাল পার্সনদের নিয়ে করেছি সেটা নয়। আমি কিন্তু একদম সিনিয়র পার্সন থেকে শুরু করে একদম এ গ্রেড, মানে এক কথায় বলতে গেলে এ গ্রেড থেকে শুরু করে এলিট থেকে শুরু করে একদম নর্মাল পজিশনে ম্যাঙ্গো পিপলসদের সাথেও কাজ করছি। তো দেখছি যে সবগুলাই সেম লেভেলের। মানে আমি রিয়াকশনগুলো ছিল পাবলিক রিয়াকশন। ইভেন কোনো কাজে মানুষ আমাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছে, কোনো কাজের মধ্যে দেখা গেছে যে একটু সমালোচনা করেছে, মানে নেগেটিভ সমালোচনা করেছে। নেগেটিভ, ইট ওয়াজ নট নেগেটিভ। মানে আমার কাজকে যদি আমার পার্সোনালিটি নিয়ে যদি কেউ কথা বলে সেটা আমি নেগেটিভ বলতে পারি, বাট আমার কাজ, আমি তো কাজ যে কোনো কাজ করতে পারি, সেটা নিয়ে নেগেটিভ মানুষ মনে করলে আমি কেন সেটা রেসপন্স করব? আপনার সোশ্যাল মিডিয়ায় ঢুমালে দেখি যে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, এটার রহস্য কি? কারণ সবাই তো এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে চায়, আপনার মতো কেউ পারছে না, তাদের জন্য কি বলবেন? এই ব্যাপারটা হলো, আমি ওই দিন আমার স্যালুন আছে একটা, আপনি হয়তো জানেন যে আমার একটা খুব পপুলার বাংলাদেশে, এটা 7টা ব্রাঞ্চ আছে। প্রায় আমি 1 থেকে 1.5 বছরের মতো করে ফেলছি লুক চেঞ্জ। তো সেখানে আমি জাস্ট একটা, আমাদের নতুন একটা কালার এসছে, আমি পেয়ারটার মধ্যে কালার দিলাম, এটা আমি ভিডিও করে দিছি, ওটা 2 মিলিয়ন চলে গেছে। তো এখন যে এক্স্যাক্টলি সেলিব্রিটিদের জন্য যে আমার ভিউয়ারটা হয় এটা কিন্তু না। তাহলে মানে অ্যাক্টিভিটিসটা হচ্ছে আমাকে মানুষ ভালোবাসে, মানে আমার অ্যাক্টিভিটিসটা মানুষ পছন্দ করে, এটা ফলোয়ার আলহামদুলিল্লাহ ভালোই মানুষ ফলো করে। আমি ভাবি যে ফলোয়ার তো সবারই থাকে, বাট আমাকে যারা ফলো করে তারা হচ্ছে আমার ক্লায়েন্ট বেস। মানে হয় না যে আমার কাপড়ের, মানে আমার ড্রেস ডিজাইনিংয়ের আউটলেটের হচ্ছে ফলোয়ার, বা ওরা ওগুলো পছন্দ করে। বা আমার টিকটক থেকে অনেকে এসছে, টিকটক থেকে না অনেকে মানে নেগেটিভ মনে করে। মানে একটা সময় এমনও আমি দেখেছি 1 বছর 1.5 বছর আগে, যে টিকটককে মানুষ এমন নেগেটিভ একটা প্ল্যাটফর্ম ভাবতো, বড় বড় অ্যাক্টর, অ্যাক্ট্রেস, সেলিব্রিটিজ, বিজনেস পার্সন সবাই টিকটককে নিয়ে নেগেটিভ কথা বলতো। এখন তারাই টিকটক প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলে বসে আছে, তারা ওটা নিয়ে বিজনেস করতেছে। ইভেন আমাদের এই ইন্ডাস্ট্রিতে গত 2 বছর ধরে অনেক টিকটকার আছে যারা টিকটকার বলবো না, মানে টিকটক দিয়ে পপুলার, তারা কিন্তু অনেক ভালো ভালো পজিশনে আছে, তারা কিন্তু ভালো ভালো কাজ করছে। আমি কিন্তু একদম লিস্ট করে বলে দিতে পারবো, আমি জানি যে তারা খুব ভালো একটা পজিশনে চলে গেছে, ভালো জায়গায় কাজ করছে, মুভি করতেছে, নাটক করতেছে, গানের দিক থেকে ভালো, মানে এগুলোই তো মিডিয়া, রাইট? তো সোশ্যাল মিডিয়া তো কোনো সোশ্যাল মিডিয়া হোক বা মিডিয়া হোক, কোনোটাকে খারাপ বলা যাবে না। মানে কাজ তো সব জায়গা থেকেই, কোন জায়গা থেকে কার রিজিক আসবে, কোন জায়গা থেকে কে কাজের মধ্যে ভালো করতে পারবে, সেটা
কাজের মাধ্যমেই প্রকাশ পাবে বা কোনো একটা প্ল্যাটফর্মের মাধ্যমে তো আসে। আপনার এই যে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হওয়ার জন্য রহস্যটা কি, আপনার কাছে কি মনে হয়, পাওয়ারটা কোথায় আপনার? আমার কাছে মনে হয় যে আমার ভিডিও কোয়ালিটিস সবার থেকে ডিফারেন্ট। ইন্টারন্যাশনালি যদি আপনি বলেন, ইন্টারন্যাশনালি যারা টিকটকের মতো তো আরও প্ল্যাটফর্ম আছে, ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে। আমরা কি বলি ফেসবুকার বা আমরা কি বলি হোয়াটসঅ্যাপার? বলি না কিন্তু আমরা বলি টিকটকার, আমরা বলি ইউটিউবার। ইউটিউবারকে মানুষ কি বল একটা র্যাঙ্কিংয়ে নিয়ে গেছে, ইউটিউবার বলে না জানে কি ইউটিউবার। বাট আমার কথা টিকটকের তো সেম একটা প্ল্যাটফর্ম। কোন জেন্ডারের লাইককে বেশি পছন্দ করেন, ছেলেদের না মেয়েদের? আমরা তো মানুষ, আমরা তো বোথ জেন্ডারই পছন্দ করবো। ছেলেরাও লাইক দিলে ভালো লাগে, মেয়েরাও লাইক দিলে মনের ভালো মধ্যে লাগে। খুশি বেশি আসে কোনটাই? সবাই। বিজনেস নিয়ে ভাবনাটা কি? বিজনেস নিয়ে ভাবনা, এখন আমাদের আউটলেট আছে প্রায় সম্পূর্ণ সবগুলো আউটলেট মিলে 7-8টার মতো আউটলেট আছে। ধানমন্ডিতে আছে, মানে ঢাকার বিভিন্ন জায়গায়, ঢাকার বাইরেও আমরা পরিকল্পনা করছি, চিটাগাং, সিলেটে, অ্যান্ড দেশের বাইরেও দুবাইতেও আমরা পরিকল্পনা করছি। তো ইট ওয়াজ বিগ প্রজেক্ট। সোশ্যাল মিডিয়া অবাধ বিচরণ, তাই না? এখানে প্রেমের প্রস্তাব কতবার পেয়েছেন? প্রেমের প্রস্তাব সোশ্যাল মিডিয়া থেকে? সোশ্যাল মিডিয়াতে তো প্রেমের প্রস্তাব আমি বেসিক্যালি কারোর সাথে ওরকম চ্যাটিং করি না। মানে হয় না যে আমরা যারা একটু পাবলিক ফিগার, মানে মানুষ চেনে জানে, তারা কারোর সাথে কথা বললে একটু রিউমার্স হয়ে যায়, বা আমি কখনোই এরকম কারোর সাথে টেক্সট কিংবা কথা বলা এরকম হয় না। অ্যান্ড বাই দ্য ওয়ে আমার রিলেশনশিপ, সো আমার মনে হয় না যে প্রেমের প্রস্তাব আসলে আমি অ্যাকসেপ্ট করব আর কাউকে প্রেমের প্রস্তাব দেওয়ার দরকার আছে। মানে যে রিলেশনশিপে আছেন ওখানেই সীমাবদ্ধ, ওখানে আটকে থাকতে চান? এটা উচিত না, কারণ আমি তো একটা জায়গায় আছি যেখান থেকে আমি সব কিছু পরিচালনা করছি। আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডস, আমার সোশ্যাল মিডিয়া, আমার বিজনেস, সব কিছু পরিচালনার পরে প্রেম তো আছে, তারপরেও কেন দরকার? এই যে অনেক সেলিব্রিটিদের সাথে কাজ করেন, শোবিজে যারা বেশ রিনাউন্ড, তাদের স্টাইল নিয়ে কাজ করেন, এক্ষেত্রে আসলে কোন বিষয়গুলোকে মাথায় সবচেয়ে বেশি রাখতে হয় একজন স্টাইলিশ কোরিওগ্রাফার হিসেবে? বেসিক্যালি আমি সবাইকে বলি যে যারা মডেলস বা যারা আমার সাথে কাজ করে সেলিব্রিটিস, তাদের সাথে কাজের ক্ষেত্রে যে জিনিসটা সব থেকে বেশি মাথায় রাখতে হয় যে তাদের পছন্দ, কালার কম্বিনেশন ঠিক আছে কিনা। মানে আমরা যেটা আর কি একটা মানুষকে যতটা প্রায়োরিটি দেওয়া দরকার, আমি ঠিক ততটাই প্রায়োরিটি দিই, তার থেকে বেশিই দিই প্রায়োরিটি। মানুষ বললাম প্রায়োরিটি দেওয়া উচিত না, কারণ আপনি ভালোবাসাটা কখন পাবেন? একটা মানুষ ভালোবাসা মানে কি, একটা মানুষের কাছ থেকে আপনি ভালোবাসা, সম্মান, স্নেহ কখন পাবেন? যখন তাকে প্রায়োরিটি দিবেন, তার অনুযায়ী কাজ করার ট্রাই করবেন, তাকে ভালো সাজেস্ট দিবেন। ধরেন আমার একটা সেলিব্রিটি আর্টিস্টের বা রোজিনা আপা বা অপু বিশ্বাসের এই কালার কম্বিনেশনটা পছন্দ না, কিন্তু আমি যদি সেটা করাই, তাকে সুন্দর একটা আউটলুক দিতে পারি, সে তো খুশি হয়ে যাবে যে না, আমি মনে করতাম যে এই জিনিসটা আমার পছন্দ না, বাট মানে এই কালারটা, এই ড্রেসটা আমার পছন্দ না, বাট তোমার সাথে শ্যুট করানোর পর আমার কাছে এটা ভালো লাগছে। এটা তো একটা পাওয়া। তো এরকম আমার সাথে অনেকবার হয়েছে, রোজিনা আপার সাথে হয়েছে। তাকে শ্যুট করাতে গিয়ে রোজিনা আপার হেয়ার তো অনেক বেশি হেয়ার। তো তখন আমি যখন বলি যে আপু আমি এই হেয়ার স্টাইলটা এইভাবে করবো, আপু তো সবসময় একরকম করে রাখতো আগে, এখন তো বিভিন্ন স্টাইল করে। তো আপু বললো যে আমার মনে হয় ভালো লাগবে না। আমি বলছি তুমি করে দেখো, ভালো লাগবে। তো যখন করলাম হেয়ার স্টাইলটা, তখন তার অনেক ভালো লেগেছে, অ্যান্ড এটা সে কন্টিনিউ করেছে। এটাই তো একটা বড় পাওয়া। তো আমার প্রথম কোন সেলিব্রিটির সাথে কাজ করেছিলেন মনে আছে? সেই দিনের কাজের অভিজ্ঞতা? আফসানা মিমি। সেই দিনের অভিজ্ঞতা? আমি অনেক আগে আফসানা মিমি ম্যাডামের সাথে কাজ করেছিলাম। তো সাদা কালো একটা ব্র্যান্ড ছিল, একটা ব্র্যান্ডে উনি কাজ করেছিল। অভিজ্ঞতা বলতে গেলে যে আমি তো প্রায় সবার সাথে কাজ করেছি, খুবই ভালো, মানে চমৎকার। উনি চমৎকার একজন ব্যক্তিত্ব। ওনার সাথে কাজ করার পর আমার কাছে কনফিডেন্ট লেভেল আরও বেড়ে গেছে যে আমি ওনার মতো একজন মানুষকে এত সুন্দর করে ফুটিয়ে তুলতে পেরেছি। শাড়ি ছিল, 3 পিস ছিল, কামিজ ছিল। তো আমি ভবিষ্যতে হয়তো বা আরও মানে যখন কাজ করব আরও ভালো ট্রাই করব। ভাইরাল ক্যারেক্টারের সাথেও কাজ করেছেন এবং সেটা নিয়ে বেশ সমালোচনা তৈরি হয়েছিল, সেইটা কিভাবে নিতে পেরেছিলেন? আচ্ছা, ভাইরাল ক্যারেক্টার বলতে যে অনেকেই হিরো আলমের কথা বলে, অপু ভাইয়ের কথা বলে, প্রিন্স মামুন লায়লার কথা বলে,
আমি তো সবার সাথেই কাজ করি, এমন না যে আমি মানে একটা গ্রেট মেনটেন করতেছি, তা না। আমার কথা হচ্ছে যে আমার কাছে যাকে মনে হচ্ছে যে আমার সাথে তার সাথে কাজ করলে আমি একটুখানি চেঞ্জ আনতে পারবো বা আমার ভালো লাগবে, তার সাথে এই ভাইরাল করতে হবে, ভাইরাল হতে হবে, লক্ষ লক্ষ মানুষ দেবে, এর জন্য আমি করি না। সোশ্যাল মিডিয়া খুললে এখন প্রচুর সোশ্যাল ইনফ্লুয়েন্সার, এইগুলোকে কেমন ভাবে দেখেন? সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা তো ভালোই, বাট আমার কাছে মনে হয় যে অনেক বেশি অ্যাক্টিভিটিসটা হচ্ছে প্রমোশন, যারা প্রমোশন ওয়াইজ কাজ করে তাদের প্রমোশনের দিকে থাকা, ব্র্যান্ড প্রমোটার যারা, যেমন বারিশকে আমার খুব পছন্দ, শি ইজ সো প্রফেশনাল। তো আরও অনেকে আছে যাদেরকে আমি বলবো তারা হচ্ছে রিয়েল ইনফ্লুয়েন্সার। এখন যারা রাস্তাঘাটে ত্রাণ দিতেছে, তারপরে হচ্ছে ভিক্ষুক সাজতেছে, মানে তারপরে এরকম হয় না, অনেকেই করতেছে, দে আর নট ইনফ্লুয়েন্সার। তারা হচ্ছে এটা বলবো যে অ্যাক্টিং মার্কেটিং বলবো ইন মিডিয়া, মানে অ্যাক্ট করে করে মার্কেটিং করতেছে, ওইখান থেকে আর্ন করতেছে, এই টাইপের। বাট রিয়াল ইনফ্লুয়েন্সার তারা যারা হচ্ছে পেইড কোলাবোরেশন করে কিংবা কোনো ব্র্যান্ডের সাথে গিয়ে কাজ করতেছে, আর্ন করতেছে ওখান থেকে, ইভেন বাংলাদেশকে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করার ট্রাই করতেছে, তারাই। সোশ্যাল মিডিয়া যদি না আসতো এত এত তারকাকে তৈরি হতো আপনার কি মনে হয়? কখনোই না। আপনি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে একজন সেলিব্রিটি বা তারকা, যখন আমরা মুভি দেখতাম আগে, তখন কিন্তু একটা সেলিব্রিটিকে দেখার জন্য, আমি সিনিয়রদের কথাই বলবো, তারা আমাদেরকে গল্প করেছে অনেক, যে তাদেরকে দেখার জন্য মানুষ বাড়ির সামনে দাঁড়ায় থাকতো, তাদেরকে সাথে ছবি তোলার জন্য। এমনও হয়েছে যে সালমান শাহর জন্য আমি যতদূর জানি যে মানুষ সুইসাইড পর্যন্ত করেছে অ্যাক্টর অ্যাক্ট্রেসদের জন্য। এখনকার অ্যাক্টর অ্যাক্ট্রেসদের জন্য কিন্তু এরকম মানুষ পাগল না, কারণ তাদেরকে মানে সামনাসামনি তারা দেখতে পায়, কোনো প্রোগ্রামে গেলেও তাদেরকে দেখতে পাচ্ছে, তাদের সাথে ডিরেক্ট কথা বলতে পারতেছে, ছবি তুলতে পারতেছে। মানে এরকম হলে তো তাদেরকে আবেদন কমে যাচ্ছে আপনার মনে হয়? ওই এক্সাইটেডমেন্টটা কমে যাচ্ছে, মানুষ ওই নায়ক নায়িকাদের মুভি বের হচ্ছে, মুভি হিট না, কিন্তু মানুষটা হিট। হ্যাঁ, এরকম আছে, এরকম সবাই এরকম। ওই আমি তো ওইরকম কাউকে দেখতেছি না, সবাই এরকম। আপনার কি মনে হয় যে আমাদের শোবিজে কাজের চাইতে অনেক বেশি আসলে অ্যাক্টিভিটি হচ্ছে? হ্যাঁ, এরকমটা হচ্ছে, মানে কাজের বেলায় কাজ কিছুই নাই, কিন্তু প্রচুর পরিমাণে শো আপ, অমুক তমুক, এটা আমি ওইটা সেটা, এটা হয়, এটা রেগুলার, মানে এভরি সিঙ্গেল পার্সন এটা করে। আমার মনে হয় যে কাজটা ইম্পর্টেন্ট। তুমি কাজ করলে, আমি যে বলে না আকাশে চাঁদ উঠলে মানুষ এমনিই দেখবে, তো তুমি কাজ করো, কাজ করতে করতে মানুষের মধ্যে তোমার জন্য আলাদা একটা রেসপেক্ট তৈরি হবে, সিম্পিতি তৈরি হবে, ঠিক আছে? আপনি বলছিলেন বিজনেস একটা কঠিন ব্যাপার। আপনি শুরু করেছিলেন মডেল হয়েই বলবো, র্যাম্পে কাজ দিয়ে স্টাইলিং করে, দেন সেখান থেকে আজকে বিজনেসম্যান। এই যে সাকসেসের গোপন রহস্য কি, মানে টুলসগুলো কি কি? আমার মনে হয় যে গোপন রহস্য যদি থাকে বিজনেসের বা সাকসেসের, সেটা হচ্ছে যে সময়, টাইম, মানে সময়টাকে আমি প্রাধান্য দিই। কারণ আমি জানতাম যে আমি যত একটা কাজে সময় দিব, টাইম দিব, ওই কাজটা সম্পর্কে আমি তত অর্জন করতে পারবো, মানে জ্ঞান আমার আসবে, বুদ্ধি আসবে, আর সেটা আমি আস্তে আস্তে ফ্লো করতে পারবো। তানজিল জনি অনেকগুলো কাজ করে, সেই জায়গা থেকে তানজিল জনির স্বপ্নটা কি? তো বেসিকলি আমি কখনো আজ পর্যন্ত, সত্যি কথাটা বলি, আজ পর্যন্ত আমি কখনো মাথার মধ্যে প্ল্যানই করি নাই, যে হয় না যে মানুষ বলে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, ডিজাইনার হব, আমি এরকম কোনো প্ল্যান করি নাই কখনো। কিন্তু এখন আমার ইন ফিউচার আমি এই যে আমি যেমন রিসেন্টলি ইন্ডিয়াতে কাজ করতে যাচ্ছি একজন খুব পপুলার মানে সেলিব্রিটির সাথে, তার সাথে আমি বাংলাদেশের কিছু ড্রেস আপ, মানে হয়তো জুট নিয়ে কাজ করতে পারি, হয়তো বা বাংলাদেশের কোনো মানে কাজের মধ্যে বাংলাদেশটাকে তুলে রাখতে চাচ্ছি আর কি। যেহেতু আমাকে অলরেডি দেখা যায় যে আমার গুগল করলে আমার সম্পর্কে অনেক ইনফরমেশন আসে, তা আমি চাই যে আমার সম্পর্কে ভালো কিছু আসুক। মানে সবারই তো একটা স্বপ্ন থাকে যে তার সম্পর্কে যখন না থাকবো পৃথিবীতে, যখন আমাকে মানুষ দেখতে যাবে, তখন কি দেখবে? তখন আমাকে তো ওই ইউটিউব গুগল করে দেখবে, তাই না? আমি চাই যে আমাকে এমন ভালোভাবে একটা পজিশনে দেখুক মানুষ, মানে মানুষ আমাকে ফলো না করুক, বাট আমার কাজকে, আমি যে কিছু কাজ করে গিয়েছি এগুলো মানুষকে বলুক। ইভেন আমি যতদূর জানি যে আমার বিজনেস পলিসি নিয়ে
বিভিন্ন ফেডারেশনে বা বিভিন্ন যে হয় না যে বিজনেস রিলেটেড যে ওয়ার্কশপগুলো হয়, সেখানে আমাকে নিয়ে একটা টপিকস আছে। তাই? হ্যাঁ, আচ্ছা, এরকম আমাকে নিয়ে টপিকস আছে, এবং ফ্যাশন রিলেটেড আমাকে নিয়ে টপিকস আছে, স্টাইলিংয়ের ব্যাপারে স্টুডেন্টদের শেখানো হয়। এটা তো আমার জন্য বড় প্রাপ্তি। হ্যাঁ, এই যে সোশ্যাল মিডিয়ার মানুষটা বই বের করলো তা আমাকেও কিন্তু যে কিছু প্রকাশনী আমাকে বলছে, তারা অফার করতেছিল, মেল করতেছিল আপনাকে নিয়ে, আপনার বিজনেস লাইফস্টাইল নিয়ে বই বানায়। আমার মনে হয় না যে আমার এখন পর্যন্ত কোনো কিছু মানে যে একটা বই লেখা ওই যোগ্যতাটা হয়েছে। এটা আমার আরো 10 বছরেও হবে না। মানে এন্ড অফ দ্য টাইম আমি যখন মনে করব যে আমি নিজে যখন মনে করব যে আমি কিছু একটা করতে পারছি, মানুষকে জানালে মানুষের উপকার হবে, তখন আমি লিখতে পারি। এই বয়সে এসে তো আমি একটা বই কখনোই লিখতে পারি না, বা আমাকে নিয়ে তো মানুষের জানার এত কিছু নাই। একটা ইন্টারভিউতে মানুষ আমার সম্পর্কে জানতে পারে ইনস্ট্যান্ট। একটা বই মানে হচ্ছে সারা জীবনের একটা মানে থেকে যাওয়া জিনিস। আমার ইনস্ট্যান্ট আমার সম্পর্কে যারা জানতে পারছে, তারা আমার কাছ থেকে ইন্সপায়ার হয়ে কিছু একটা স্টার্ট করতে পারবে। যেমন অনলাইন থেকে আমি সবাইকে সাজেশন করি যে অনলাইন থেকে তোমরা অনলাইনে একটা বিজনেস স্টার্ট করো, অনলাইন থেকে তারপর তোমরা একটা শপ নিয়ে একটা বিজনেস শুরু করে দাও। ইট ওয়াজ ভেরি ইজি। শুধুমাত্র একটা রিস্ক নিতে হয়। বিজনেস মানেই তো রিস্ক না থাকলে হবে না, রিস্ক নিতে হবে। নিশ্চয়ই আপনার চিন্তাগুলো আমার ভালো লেগেছে, এবং যারা দর্শক তাদেরও নিশ্চয়ই ভালো লাগবে আশা করি। সময় থাকলে আরো কথা বলা যেত। তানজিল, অসংখ্য ধন্যবাদ আমাদের। Thank you so much ভাইয়া for inviting me here, and it was amazing set, amazing time with you. ধন্যবাদ নেক্সাস টেলিভিশন। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও যারা এতক্ষণ আমাদের এই আয়োজনটি দেখছিলেন। দেখা হবে আবারও নতুন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন।